হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য আমরা যে মক টেস্টের সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে তার 28 নম্বর মক টেস্ট। তো এই কদিন আমি তোমাদের মক টেস্টের সিরিজটা আপলোড করতে পারিনি, তার কারণ আমি যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমরা যে ডিমান্ড করেছিলে যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিতে, সেখান থেকে কিন্তু লেন্স আর ইলেকট্রিসিটির ওপরে একটা 50-50 করে কিন্তু কোশ্চেনটা নিয়ে ক্লাস দিয়েছি, যেটা কিন্তু কনসেপচুয়াল ক্লাস ছিল আর চ্যাপ্টার ওয়াইজ ছিল। তো এবার থেকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আর এই যে মক টেস্টের সিরিজ দুটোই কন্টিনিউ করা হবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি। দেখো কি বলছে, আজকের প্রথম প্রশ্ন কি বলছে যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং বস্তু যদি 10 সেন্টিমিটার দূরে রাখা হয় তাহলে চিত্র কেমন হবে। এতদিন পর্যন্ত আমরা কি করেছি, এতদিন পর্যন্ত কিন্তু আমরা করেছি এই ধরনের প্যাটার্নে কিন্তু আমরা অঙ্ক করেছি যে প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে। কিন্তু আজকে কিন্তু কোশ্চেনটা অন্যরকম। আজকে কোশ্চেনটা হচ্ছে যে চিত্রটা কেমন হবে, বাস্তব ও উল্টো হবে, ভার্চুয়াল ও সোজা হবে, বাস্তব ও সোজা হবে, নাকি কি বলেছে, নাকি কিন্তু বলেছে ভার্চুয়াল ও উল্টো হবে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে আমাদের যে চিত্রের ধরন সেটা কিন্তু ভার্চুয়াল আর সোজা হবে। ঠিক আছে, কেমন হবে সেটা কিন্তু ভার্চুয়াল ও সোজা হবে। এই যে সিস্টেমটা এটা আমরা কোথায় দেখতে পাই, এটা কিন্তু আমরা আমাদের ফোনের যে ক্যামেরা সেখানে দেখতে পাই। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, যে একটি আরসি সার্কিটে, ঠিক আছে, একটি আরসি সার্কিটে আর যদি 10 ওহম হয় আর সি যদি 0.01 এফ হয় তাহলে সার্কিটের টাইম কনস্ট্যান্ট কত। তো দেখো এই যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু একদম পিওর টিসিএস প্যাটার্নের অঙ্ক, আর টিসিএসে কিন্তু এই অঙ্কগুলো অনেকবার রিপিটেড হয়েছে। ঠিক আছে, এরকমই কিন্তু কোশ্চেন তোমাদের করা হবে। তো দেখো এক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট বের করতে গেলে কি করতে হয়, এক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট বের করতে গেলে কিন্তু তোমাকে যে রোধ আছে তার সঙ্গে কিন্তু সি এর যে ভ্যালু আছে সেটাকে গুণ করতে হয়। তো রোধ কত আছে, রোধ কিন্তু 10 অ্যাম্পিয়ার আছে, 10 ওহম আছে, আর এক্ষেত্রে সি কিন্তু 0.01 আছে। তো এটা দিয়ে এটাকে যদি আমরা পয়েন্ট নিয়ে আসি তাহলে এই 0 দিয়ে এই 0 পাবো, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 1/10, আর 1/10 মানে কত হচ্ছে 0.1 সেকেন্ড, কিন্তু এটাই আমাদের টাইম কনস্ট্যান্ট হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ 0.1 সেকেন্ড, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখবো আজকে 3 নম্বর কোশ্চেন কী বলেছে। দেখো এখানে আমি এক্সপ্লেনেশনটাও তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তো যাদের প্রয়োজন এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, যে একটি রশ্মি ভিন্ন ঘনমাত্রার দুটি মাধ্যমে প্রবেশ করলে কোন পদার্থটি পরিবর্তিত হয় না। মানে মনে করো একটা আলো আছে, এখানে তোমার হচ্ছে এয়ার, ঠিক আছে, এটা এয়ার মিডিয়াম আছে, আর নিচে হচ্ছে এয়ারের থেকে একটু বেশি ডেন্স বা ঘন জল আছে। ঠিক আছে, এটা বায়ু এবং জল। তো আলো মনে করো এই সোর্স থেকে আসার পরে এয়ার থেকে যখন জলের মধ্যে ঢুকছে তখন আলোর কোন জিনিসটা পরিবর্তন হয় না। তো এই যে ঘটনা আছে এই ঘটনাকে কি বলে, এই ঘটনাকে কিন্তু আমরা কি বলে থাকি, এটাকে কিন্তু আমরা আলোর প্রতিসরণ বলে থাকি। ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটছে, এই যে এক মাধ্যম থেকে আলোর অন্য মাধ্যমে প্রবেশ, এটাকে আলোর প্রতিসরণ বলা হয়। আর এটাতে কোন জিনিসটার পরিবর্তন হয় না, তো মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু যে আলোর ফ্রিকোয়েন্সি থাকে, যে কম্পাঙ্ক থাকে, যার ইউনিট কিন্তু আমরা হার্টজ এককে প্রকাশ করি, সেটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। বাদবাকি জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়, গতি, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের দিক প্রভৃতি কিন্তু চেঞ্জ হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 4 নাম্বার কোশ্চেন কি বলেছে। দেখো একটি অঙ্ক ফিজিক্স থেকে, যে একটি 2 অ্যাম্পিয়ার রোধে 2 ওহম রোধে 6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে ভোল্টেজ কত হবে। তো এটা তো ডাইরেক্ট ওহমস ল থেকে কোশ্চেনটা করেছে। তো ওহমস ল কি বলে, ওহমের ল কিন্তু বলে যে ভোল্টেজ ইকুয়ালস টু কী হয়, কারেন্ট ইন্টু ইলেকট্রিসিটি হয়ে থাকে। জাস্ট ডেটাকে পুট করো, তো এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 2, তো আলটিমেটলি 12 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার আছে। কত নম্বর অপশান, অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব আজকের 5 নাম্বার কোশ্চেন। দেখো এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, যাদের প্রয়োজন এখান থেকে কিন্তু দেখে নিতে পারো। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 5 নাম্বার কোশ্চেন, যে কোনো পদার্থের তাপমাত্রা দ্বিগুণ করলে গ্যাসের আয়তন 1.5 গুণ বৃদ্ধি পায়, এটি কোন সূত্র অনুসারে ঘটছে। দেখো কোন লেভেলের কোশ্চেন, কত অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কিন্তু টিসিএস জিজ্ঞাসা করে থাকে। এবার থেকে কিন্তু তোমাদের এরকম অ্যাডভান্স লেভেলেরই কোশ্চেন করানো হবে। তো কোনো পদার্থের তাপমাত্রা দ্বিগুণ করলে গ্যাসের আয়তন 1.5 গুণ বৃদ্ধি পায়, এটা কোন সূত্রে আছে। তো এটা কিন্তু যে চার্লসের ল, অর্থাৎ চার্লসের যে ল আছে সেই চার্লসের ল এর মধ্যে কিন্তু আছে। তো দেখো এটা কোন সূত্র অনুসারে কাজ করে, তো এটা কিন্তু যে চার্লসের সূত্র আছে সেই চার্লসের সূত্র অনুযায়ী কিন্তু কাজ করে। আচ্ছা চার্লসের সূত্রে কোন জিনিসটা ধ্রুবক হিসেবে কাজ করে, দেখো দুটো সূত্র কিন্তু হয়ে থাকে, একটা হচ্ছে চার্লসের সূত্র মানে গ্যাসের ক্ষেত্রে, আর একটা কিন্তু বয়েলের সূত্র হয়ে থাকে। বয়েলের সূত্রে কিন্তু যেটা টেম্পারেচার সেটাকে কিন্তু কী করা হয়, সেটাকে কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখা হয়। আর চার্লসের সূত্রে কোনটাকে ধ্রুবক রাখা হয়, চার্লসের সূত্রে কিন্তু যেটা চাপ বা প্রেশার সেটাকে কিন্তু ধ্রুবক রাখা হয়, আর এটা কিন্তু চার্লসের ল বলে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো এখানে কিন্তু
কিন্তু এক্সপ্লেনেশনটাও দিয়ে দিয়েছি। চার্লসের সূত্রটা কি আসলে? সূত্রটা কিন্তু হচ্ছে V1/T1 ইকুয়ালস টু কিন্তু V2/T2, এটা কিন্তু সূত্র, ঠিক আছে। এই সূত্রটা থেকেও কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে, এগুলোকে মোলার কনসেপ্টের অঙ্কও বলা হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু যখন তোমাদের প্র্যাকটিস করাবো, এগুলোর জন্য কিন্তু স্পেসিফিক এর নেক্সট সপ্তাহ থেকে কিন্তু নিউমেরিক্যালসের উপরেও কিন্তু স্পেসিফিক ক্লাস আসতে চলেছে, তো সেখানে কিন্তু তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, কেমিস্ট্রি থেকে আমাদের কোশ্চেন শুরু হয়ে যাচ্ছে যে কোনো যৌগ, ঠিক আছে, কোনো যৌগ বা কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তো এর মধ্যে থেকে নিম্নলিখিত কোনটির মধ্যে কোনটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে? CH4, H2O, CO2 নাকি Cl2? দেখো CO2 আর Cl2 দূরে তো পারবেই না, তার কারণ এখানে কিন্তু কোনো রকম হাইড্রোজেন নেই, হাইড্রোজেন মিসিং, একমাত্র পারতে পারে কিন্তু CH4 আর H2O। এবার দেখো হাইড্রোজেন বন্ধন কিন্তু একমাত্র হাইড্রোজেনকে বেস করে হয়, অর্থাৎ যেখানে কিন্তু তোমার হাইড্রোজেনকে মাঝখানে রেখে বাদবাকি মলিকিউলসগুলো কী করে, বা বাদবাকি যে পরমাণুগুলো আছে সেগুলো কিন্তু যুক্ত হয়। কিন্তু যদি আমরা CH4-এ যাই তাহলে এটা কিন্তু একটা হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বনে কিন্তু কার্বন দিয়ে বন্ডিং হয়। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে H2O বা জল, এখানে কিন্তু আমরা হাইড্রোজেন বন্ধন দেখতে পাই। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 9 নাম্বার কোশ্চেন কি বলেছে যে Na2CO3+HCl, এই যে গ্যাসটা বা এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হবে? তো সঠিক অ্যান্সার কী হবে? এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। নেক্সট দেখব আজকে 10 নাম্বার কোশ্চেন কি বলেছে যে KMnO4 KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাল বর্ণের অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমরা আরেকটা কোশ্চেনও জানতে পারলে যে পটাশিয়াম যে পারম্যাঙ্গানেট আছে অর্থাৎ KMnO4 এটা কোন বর্ণের? তো এটা কিন্তু লাল বর্ণের হয়ে থাকে, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট যেটা কিন্তু অক্সিডেশন ঘটায়। তো এটার কোন অবস্থায় Mn2+ পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। তো এটা কোন অবস্থায় যে Mn2+ বা আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামে কিন্তু ম্যাঙ্গানিজে কিন্তু পরিবর্তন হয়ে যায়, কোন মিডিয়ামে কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে। অ্যাসিডিক মিডিয়ামে, ক্ষারক মিডিয়ামে, নিরপেক্ষ মিডিয়ামে, নাকি কি বলেছে, নাকি সব কিছুতে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা অ্যাসিডিক মিডিয়ামে, ঠিক আছে। অ্যাসিডিক মিডিয়ামে কি হয়? এটা কিন্তু ম্যাঙ্গানিজে পরিবর্তন হয়ে যায়। নেক্সট দেখব আজকের 11তম কোশ্চেন কি বলেছে যে একটি ধাতব লবণ জলে দ্রবীভূত হলে কোন আয়ন তৈরি করে? ঠিক আছে, Na+Cl- নাকি A এবং B উভয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে A এবং B উভয়। এক্ষেত্রে যে ধাতব লবণটার কথা বলা হচ্ছে সেটা কি? সেটা কিন্তু NaCl, ঠিক আছে, সেটা কিন্তু NaCl। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 12তম কোশ্চেন যে অ্যালকাইন কি বলেছে দেখো, অ্যালকাইন ব্যাটারিতে প্রধান রাসায়নিক বিক্রিয়া কোথায় ঘটে? ধাতু অক্সিডেশনে, ধাতু রিডাকশানে, ব্যাটারি চার্জিংয়ে, নাকি গ্যাস নির্গমনে? তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের রিপিটেড কোশ্চেন, এটা তোমাদের আমি আগেও করেছি, তো এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে। তো তোমরা কিন্তু এটার যে অ্যান্সার হবে সেটা কিন্তু কমেন্টে জানাবে, নিচে উত্তর লেখা আছে, কেউ কিন্তু উত্তরটা দেখবে না। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 13তম কোশ্চেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণুতে HCl কোন আয়নে বিভক্ত হয়ে যায়? তো এটাতে খুব সোজা একটা কোশ্চেন। তো আমরা জানি যে আমাদের এখানে HClকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু H+ হবে, আর কি হবে না Cl- হবে। তো অপশান A কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন বায়োলজি থেকে কোশ্চেন করেছে যে কোন কোষাংশে এটিপি উৎপন্ন হয়? অর্থাৎ এটিপি মিনস কি? এটিপি মিনস কিন্তু অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা আমাদের সেলের কোথায় উৎপন্ন হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাইটোকন্ড্রিয়াকে কিন্তু এই এটিপি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের পাওয়ার হাউসও বলা হয়ে থাকে বা কোষের শক্তিঘরও বলা হয়ে থাকে, ঠিক আছে। রাইবোজোমে কি হয়? রাইবোজোমে কিন্তু তোমার হচ্ছে আমাদের যে প্রোটিন, সেই প্রোটিনটা কিন্তু সংশ্লেষণ হয়ে থাকে, ঠিক আছে। দেখো নিউক্লিয়াস, তোমরা সকলে জানো নিউক্লিয়াসকে কিন্তু যে কোষের মস্তিষ্ক বলা হয়। আর ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু যে ক্লোরোফিল, সেই পিগমেন্ট, সেটা কিন্তু অবস্থান করে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 15তম কোশ্চেনটা কি বলেছে যে কোন রক্তকোষ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে? এক কথায় বলতে পারি আমরা রোগ জীবাণু ধ্বংস করতে কোন রক্ত কণিকা সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে WBC বা হোয়াইট ব্লাড কর্পাসেল, ঠিক আছে। যদি কারোর বডিতে এই হোয়াইট ব্লাড কর্পাসেল বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার যেটা রোগটা হয় তার নাম কিন্তু লিউকেমিয়া, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 16তম কোশ্চেন যে উদ্ভিদের কঙ্কাল রচনা করে কোন পদার্থ? সেলুলোজ, লিগনিন,
কিটিন বা এটা কাইটিন হবে, ঠিক আছে। এটা কিন্তু কী হবে, এটা কিন্তু তোমার হচ্ছে কাইটিন বা আমরা এটাকে কিটিনও বলি, এটা স্পেলিংটা একটু তোমার হচ্ছে উল্টোপাল্টা হয়ে গেছে। আর কিন্তু ক্যালসিয়াম। তো এটার কি সঠিক অ্যান্সার হবে, এটাও কিন্তু তোমাদের রিপিটেড কোশ্চেন, এটাও কিন্তু বহুবার করিয়েছি। তো এটার যে অ্যান্সার সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, কেউ কিন্তু উত্তরটা দেখবে না। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ইনসুলিন কোথা থেকে উৎপাদিত হয়। তো এটা তো বহুবার প্র্যাকটিস করিয়েছি। আমরা কি বলেছিলাম যে আমাদের বডিতে একটা অঙ্গ থাকে যার নাম হচ্ছে কিন্তু অগ্নাশয়, ঠিক আছে। সেই অগ্নাশয়ের যে বিটা সেল থাকে, অগ্নাশয়ের মধ্যে একটা স্পেশাল অবস্থান থাকে যেটাকে আইলেটস অফ ল্যাঙ্গারহেডস বলা হয়। সেই আইলেটস অফ ল্যাঙ্গারহেডসের যে বিটা সেল থাকে সেখান থেকে কিন্তু এই যে ইনসুলিন সেটা কিন্তু উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 18তম কোশ্চেন কি বলেছে। 18তম কোশ্চেনটা কি বলেছে যে ফুসফরাস, ঠিক আছে। এটা কিন্তু তোমার হচ্ছে একটু স্পেলিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে, এটা ফসফরাস হবে। তো ফসফরাসের অভাব হলে উদ্ভিদের কোন সমস্যা হয়, পাতা হলুদ হয়ে যায়, ফুল ঝরে যায়, শিকড় ছোট হয়ে যায়, নাকি বীজ উৎপাদন কমে যায়। তো সঠিক অ্যান্সারটা কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যদি ফসফরাস কমে যায় সেক্ষেত্রে কিন্তু উদ্ভিদের শিকড়টা ছোট হয়ে যায় বা শিকড়টা কিন্তু বেশি দূর পর্যন্ত মাটির নিচে যেতে পারে না, ফলে উদ্ভিদ কিন্তু জল গ্রহণে অক্ষম হয়, ফলে উদ্ভিদটা কিন্তু মারা যায়। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 19তম কোশ্চেন কি বলেছে যে ডিএনএ রেপ্লিকেশন কোথায় ঘটে, G1 স্টেজে ঘটে, A স্টেজে ঘটে, G2 স্টেজে ঘটে, নাকি যে M স্টেজ আছে সেখানে ঘটে। দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই রকমের যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু জেনারেলি তোমরা যে এনসিইআরটির যে বই, ঠিক আছে, এনসিইআরটির যে বই সেখানে ছাড়া পাবে না। স্পেশালি কিন্তু এনসিইআরটির যে বইগুলো হয় সেগুলো তো তোমরা সকলে জানো ইংলিশ মিডিয়ামে হয়, বাংলা মিডিয়ামে কেনা কিন্তু তোমার বেকার হয়ে যায়, তার কারণ যে ট্রান্সলেশন হয় সেটা কিন্তু খুব গড়বড় হয়ে যায়। তো এনসিইআরটির যে ক্লাস 10 সেই ক্লাস 10-এর বইতে কিন্তু আইসিএসসি তোমরা এগুলো পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেগুলো কিন্তু কনজিউম করা অনেক বেশি চাপের, যেহেতু সবারই কিন্তু ইংলিশের প্রতি একটা দুর্বলতা আছে বলে আমার মনে করা হয়। আর যারা তো ইংলিশে ভালো তাদের কোনো প্রবলেম হবে না। তো আমি রেকমেন্ড করব তোমরা যদি পারো তো এনসিইআরটির ক্লাস 10-এর যে ইংলিশ মিডিয়ামের যে বইগুলো আছে সেগুলো একটু পড়তে পারো, সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পাবে। আর যদি একেবারে না পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওল্ড সিলেবাসের ক্লাস 9-10-এর যে বইগুলো হয়, ঠিক আছে, ছোটো জীবন মুখোপাধ্যায় বলছি কেন, নামটা আমার ঠিক মনে পড়ছে না, জীবন মুখোপাধ্যায় তো ইতিহাসে, সরি তার জন্য। তো ওই যে বইগুলো হতো ছোটো ছোটো যে বইগুলো হতো ওই বইগুলো তোমরা পড়তে পারো, ওখানে কিন্তু এগুলোর ডিটেলসে একদম দেয়া আছে। তো দেখো ডিএনএ রেপ্লিকেশন কোথায় ঘটে, তো ডিএনএ রেপ্লিকেশন কিন্তু যে এস দশা আছে, ঠিক আছে, যে ক্যারিওকাইনেসিস যে পদ্ধতি বা সাইটোকাইনেসিস যে পদ্ধতি সেখানে যে এস পর্যায়ে আছে সেখানে কিন্তু ঘটে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 20তম কোশ্চেন। আর এই যে কোশ্চেনগুলো আছে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করো বা আমাদের চ্যানেল ফলো করো যেখানে আমি প্রিভিয়াস ইয়ার করিয়েছিলাম, তো সেখানে কিন্তু এই রকমের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। এই রকম কোশ্চেনই কিন্তু তোমাকে চাকরিটা দেবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 20তম কোশ্চেন যে মানবদেহের সবথেকে দীর্ঘ অঙ্গ কোনটা। দেখো এটা কিন্তু আমরা সকলেই জানি, এই রকমের যে কোশ্চেনগুলো আছে এই রকমের কোশ্চেনগুলো কিন্তু সবাই পারবে, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু কী হবে, তো কিন্তু আগের যে কোশ্চেনটা ছিল 19 নম্বরের যে কোশ্চেনটা ছিল ওটা কিন্তু সবার পক্ষে করা সম্ভব হবে না। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 21তম কোশ্চেন কি বলেছে। দেখো নিউমেরিক্যালস শুরু হয়ে যাচ্ছে, তো এটা লেন্সের নিউমেরিক্যালস আছে। তো দেখো কি বলেছে যে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয়, 20 সেন্টিমিটার মানে সেটা কি বলতে চাইছে, সেটা কিন্তু তোমার হচ্ছে আমাদের যে উত্তল লেন্স সেটা কিন্তু ইন্ডিকেট করছে যে এটা কিন্তু উত্তল লেন্স। আর কি বলেছে 15 সেন্টিমিটার দূরে রাখলে চিত্রের অবস্থান কত হবে। তো আমরা একটা সূত্র জানি যে 1/f ইকুয়ালস টু কী হয়, 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u থাকে, ঠিক আছে। আচ্ছা আমাদেরকে কি করতে হবে, আমাদের দরকার ভি, তার কারণ ভি মানেই কিন্তু তোমার হচ্ছে চিত্রের অবস্থানটা। তো ভিকে এইদিকে রাখলে কি হবে, ভিকে এইদিকে রাখলে কিন্তু 1/f প্লাস 1/u হবে। এটা আমাদের মেন ফর্মুলা, এই ফর্মুলাটাকে কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা দেখো এবার আমরা যদি অঙ্কটা করি, তো অঙ্কটা করলে কি হচ্ছে, দেখো অঙ্কটা করলে কিন্তু আমরা পাবো তো 1/f 1/v পেলাম, এটাই কনস্ট কিন্তু 1/f মাইনাস 1/u প্লাস ইউ পেলাম। আচ্ছা এবার ডেটাকে পুট করি, তো এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে প্লাস আর এটা কিন্তু -15। তো প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে। তো আলটিমেটলি 1/20/1/15 কিন্তু হবে। এটাকে এবার সলভ করতে হবে। তো সলভ করি, সলভ করলে কি হচ্ছে যে 1/v ইকুয়ালস টু কিন্তু 1/20 মাইনাস 1/15 পেলাম। তো এক্ষেত্রে কত এলসিএম নেবে, 60 নেবে, এখানে 3 হয়ে যাবে। আর এখানে কিন্তু কি হচ্ছে, এখানে কিন্তু তোমার হচ্ছে 4 হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কিন্তু এটা নেগেটিভে আসবে, কিন্তু তোমার নেগেটিভ কিন্তু এখানে কোথাও নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এটা কত হবে, এটা কিন্তু 1/60। 1 মিনিট আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে, কোথাও একটু হয়তো ভুল যাচ্ছে।
চিত্রের অবস্থান, এই অঙ্কটাতে একটু প্রবলেম আছে। ঠিক আছে, এই অঙ্কটাতে চিত্রের অবস্থান, বস্তু এত দূরে থাকলে চিত্রের অবস্থান কত, অঙ্কটাতে একটু ভুল আছে, এই অঙ্কটা দেখতে হবে। ঠিক আছে, দেখো এর এখানে কি এরা সলিউশন কি দিয়েছে, এদের সলিউশন অনুযায়ী 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u, 1/v ইকুয়ালস টু 1/20। এরা এক্ষেত্রে যে ইউটা আছে সেটা কিন্তু নেগেটিভ নেয়নি, তো আমি বলছি এই যে এক্সপ্লেনেশনটা আছে এটা কিন্তু ভুল আছে। তো এই যে অঙ্কটা আছে এটাকে রিভিউতে পাঠানো হচ্ছে, তো এই অঙ্কটা কিন্তু পরের দিন তোমাদেরকে আবার সলিউশন করে দেওয়া হবে। নেক্সট দেখব আজকের 22তম কোশ্চেন কি বলেছে, দেখো যে 12 ভোল্ট ব্যাটারি 3 অ্যাম্পিয়ারের সঙ্গে 3 ওহমের সঙ্গে যুক্ত হলে কত কারেন্ট হবে। তো আমরা জানি ওহমের ল কী বলে, ভি ইকুয়ালস টু আইআর বলে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের আই বের করতে হবে, তো আমরা বলতে পারি আই ইকুয়ালস টু ভি বাই আর, তাই না। আচ্ছা, তাহলে এবার কত হচ্ছে 12/3, যদি কাটাকুটি করি তাহলে কত হয়, তাহলে কিন্তু 4 হয়। ঠিক আছে, তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে যে 4 অ্যাম্পিয়ার। নেক্সট দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে একটি গ্যাসের আয়তন হচ্ছে 2 লিটার, তাপমাত্রা হচ্ছে 200 মানে 200 কেলভিন, আর যদি তাপমাত্রা 60 কেলভিন হলে নতুন আয়তন কত হবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে এই যে অঙ্কটা আছে তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে ওই যে V1 V2 এর যে অঙ্কটা ছিল তোমাদেরকে একটু আগে বললাম যে V1/T1 ইকুয়ালস টু V2/T2। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা এরকমভাবে করতে হয়। তো তোমরা দেখো এটা কি বলছে, সবার প্রথমে দেখো তোমাদেরকে বুঝতে হবে কোনটা V1 আর কোনটা T1। তো ফর্মুলাটা পরে লিখছি, আগে ফর্মুলাটা লিখি, V1/V2, ঠিক আছে, ইকুয়ালস টু V1/V1 এক সেকেন্ড একটু খেয়াল করবে, এখানে ফর্মুলাটা আছে V1/T1। ঠিক আছে, তো V1/T1 ইকুয়ালস টু কিন্তু V2/T2। আচ্ছা, এটা কিন্তু আমাদের ফর্মুলা। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমাদেরকে বুঝতে হবে কোনটা কি। সবার প্রথমে দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনটা V1 আর কোনটা T1 দরকার, আর আমাদের কিন্তু আলটিমেটলি বের করতে হবে V2, মানে ভলিউম কত হবে বা আয়তন কত হবে সেটা কিন্তু বের করতে চেয়েছে। তো দেখো V1 কোনটা, আমাদের V1 কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 300, আমাদের যে V1 আছে সেটা কিন্তু কি হচ্ছে, সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 2 লিটার। ঠিক আছে, আচ্ছা টেম্পারেচার কত, টেম্পারেচার কিন্তু T1 যেটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে 300। আচ্ছা, এবার কি আছে, এবার V2 আমরা জানি না, কিন্তু T2 আমরা জানি, T2 কিন্তু কত হচ্ছে 600 এবার কি করতে হবে, ডেটাটাকে পুট করতে হবে। তো ডেটা যদি এখানে পুট করি, তো এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে V1/T1 ইকুয়ালস টু V2/T2। আচ্ছা, আমাদের দরকার কোনটা V2, তো আমরা কি করব, আমরা V2কে কিন্তু একদিকে নিয়ে নেব। তো V2কে যদি আমরা একদিকে নিই তাহলে কি পাবো আমরা, যে যদি আমরা V2কে একদিকে নিই তাহলে কি পাবো, তাহলে কিন্তু পাবো T2/V1, আর এখানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে T2 ইন্টু V2 আর T2 ইন্টু V2, আর এখানে কিন্তু আমরা কি পাচ্ছি T2 ইন্টু V1 হবে এটা, আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছি T1। ঠিক আছে, তো এটা দিয়ে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তো আলটিমেটলি কি পাচ্ছি, এখানে পাচ্ছি 600, ঠিক আছে, এখানে পাচ্ছি 2, আর এখানে পাচ্ছি কিন্তু 300। তো 300 দিয়ে 600কে কাটলে কত হবে, 2 হবে। তো আলটিমেটলি কিন্তু ভলিউম আমাদের 4 লিটার হবে, আর এটাই কিন্তু আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো 4 লিটার কিন্তু আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি কারোর কোনো রকম বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আবার দরকার পড়লে নেক্সট ক্লাসে এই অঙ্কটা করাবো। ঠিক আছে, তো দেখো নেক্সট কি বলেছে, পরবর্তী অঙ্কটা কি বলেছে, দেখো 4 দাগের 24 দাগের অঙ্কটা। তো এই যে অঙ্কটা আছে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটা কিন্তু অনেকবার তোমাদেরকে করিয়েছি। আচ্ছা, নেক্সট দেখবো 25 দাগের কোশ্চেনটা কি বলেছে, যে একটি আরসি সার্কিটে, এটা তো একটু আগে করলাম, বলো একটি আরসি সার্কিটে আর যদি 20 ওহম হয় আর সি যদি 0.2 হয়, 0.02 হয়, তাহলে টাইম কনস্ট্যান্ট কত হবে। তো টাইম কনস্ট্যান্ট বের করতে গেলে কি বললাম, কি দরকার হয়, আর ইন্টু সি করতে হয়। এখানে আর হচ্ছে 20 আর সি কত, সি হচ্ছে 0.02। তো এটাকে তুলে দাও, নিচে 100 করো, নিচে 100 করলে কত হচ্ছে, এই 0 দিয়ে এই 0 কাটো, 2 দিয়ে এখানে 5 কাটো, তো 2/5 করলে কি হচ্ছে, এখানে হচ্ছে 20, তো 0.4 কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি তোমরা মনে করো তাহলে এই অঙ্কটা আমি আরেকবার আসতে পারি। দেখো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু তোমার হচ্ছে গ্যাসের সূত্রের অঙ্ক। ঠিক আছে, কি অঙ্ক এটা কিন্তু গ্যাসের সূত্রের অঙ্ক। তো গ্যাসের সূত্রে কিন্তু একটা ফর্মুলা হয় V1/T1 ইকুয়ালস টু কিন্তু V1/T1 ইকুয়ালস টু V2 ইন্টু T2, এটা কিন্তু একটা গ্যাসের ফর্মুলা হয়। এবার আমাদের বুঝতে হবে কোনটা কি।
আচ্ছা, V1 মানে হচ্ছে ভলিউম 1, যেটা আগে ছিল, আগে কত ছিল 2 লিটার। আচ্ছা, এবার কি হচ্ছে T1। আচ্ছা, T1 কত ছিল 300 কেলভিন ছিল T1। আচ্ছা, V2 কত, মানে যেটা আমাদের পরে আয়তন বেরোবে সেটা দেওয়া নেই, কিন্তু T2 কত, পরে যেটা আমাদের টেম্পারেচার হয়েছে সেটা কিন্তু দেওয়া আছে, এত কেলভিন, এটা আমাদের গিভেন। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, ফর্মুলাটাকে লিখতে হবে। ফর্মুলা বলে V1/T1 ইকুয়ালস টু V2/T2। আচ্ছা, আমাদের কি বের করতে হবে, আমাদের V2 বের করতে হবে। তো V2 বের করতে গেলে কি করতে হবে, আচ্ছা আমি যদি একবারে কোনাকুনি গুণ করি, তাহলে এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে V2 ইন্টু T1 হবে, আর এটা V1 ইন্টু T2 হবে। আচ্ছা, আমাদের কোনটা প্রয়োজন, আমাদের V2 প্রয়োজন, তাই আমরা কি করব, যে T1 যেটা আছে সেই T1কে আমরা কি করব না, T1কে আমরা হচ্ছে এই পাশে নিয়ে যাব। এটা তাহলে আমাদের ফর্মুলা হলো, এটাকে একটু মনে রাখবে, ঠিক আছে। তো দেখো এখানে কি হচ্ছে, তো এখানে যদি আমরা দেখি তো V2 ইকুয়ালস টু কী হচ্ছিল, V2 ইকুয়ালস টু T1 নিচে চলে আসছিল, আর এখানে T2 ইন্টু কিন্তু V1 থাকছিল। আচ্ছা, T2 কত পেয়েছিলাম, T2 কিন্তু পেয়েছিলাম টেম্পারেচার যেটা, সেটা কিন্তু পেয়েছিলাম 600 কেলভিন। আচ্ছা, V1 কত পেয়েছিলাম, V1 কিন্তু 2 পেয়েছিলাম, আর যে আমাদের T1 সেটা কিন্তু তোমার হচ্ছে 300 পেয়েছিলাম টেম্পারেচার। এটা দিয়ে এটাকে কাটলে 2 হচ্ছে, তো আলটিমেটলি কিন্তু 4 লিটার আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাও যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের জন্য কিন্তু পরের দিন আবার এই রকমের অঙ্ক প্র্যাকটিস করানো হবে। তো আজকে এই অবধি ছিল। তো আউট অফ 25 আজকে যেহেতু হার্ড কোশ্চেন ছিল, কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা। আর তোমাদের আগেও বলেছি, যারা যারা কিন্তু মনে করছো যে তোমাদের অন্য কোনো টপিকের ওপরে ক্লাস প্রয়োজন, আমাকে অবশ্যই জানাবে, তোমাদের জন্য কিন্তু সেরকমভাবে ক্লাসকে অ্যারেঞ্জ করানো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।